এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। মার্কিন বাহিনীর ওপর রাতভর তাণ্ডব চালালো ইরান। ইরানের অতর্কিত হামলায় পুরোপুরি নাস্তানাবুদ মার্কিন বাহিনী। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরান আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। গতকাল মঙ্গলবার 28 জুলাই প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে সব ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে আইআরজিসি জানিয়েছে, এই ভয়াবহ হামলায় জর্ডানে থাকা মার্কিন স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে সেন্টকমের তথ্য মতে, ইরান নির্দেশিত ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে মার্কিন সামরিক বাহিনী এবং সৌদি আরবের বাহিনী ইরাকে ইরান সমর্থিত সন্ত্রাসীদের ওপর হামলা চালিয়েছে। তেহরান এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে সারপ্রাইজ অ্যাটাকে লন্ডভন্ড মার্কিন ঘাঁটি। ট্রাম্প বুঝে ওঠার আগেই ইরানের সারপ্রাইজ অ্যাটাক। এই নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কোনো সতর্কবার্তা নয়, কোনো প্রকাশ্য ঘোষণা নয়, হঠাৎ করে আকাশ চিরে ছুটে আসে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। লক্ষ্য মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। ট্রাম্প যখন আলোচনার আশায় অপেক্ষা করছে, ঠিক তখনই ইরান দেখিয়ে দিল তারা এখনো যুদ্ধের ময়দান ছাড়েনি। আর এই হামলাকে মার্কিন বাহিনী নিজেই বলছে সারপ্রাইজ অ্যাটাক। এর মানে ট্রাম্প প্রশাসন বুঝে ওঠার আগেই চরম আঘাতের মুখে পড়ে মার্কিন ঘাঁটি। এদিকে মেলানিয়া ট্রাম্পকে হত্যা পরিকল্পনার ভিডিও ফাঁস করল ইরান, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সীমানার ভেতরেও কি তবে ঢুকে পড়েছে মৃত্যুর নীল নকশা? নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, আধুনিক প্রযুক্তির পাহারা, সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে তৈরি হয়েছে এক হাড়হিম করা পরিকল্পনা। কোনো বুলেট নয়, কোনো আত্মঘাতী বোমাও নয়, এবারের অস্ত্র সম্পূর্ণ ভিন্ন। প্রায় 2 মিনিটের একটি হাড়হিম করা প্রোপাগান্ডা ভিডিও প্রচার করেছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি, যার শিরোনাম দেওয়া হয়েছে হাউ টু কিল মেলানিয়া ট্রাম্প, যা সরাসরি যুক্ত আইআরজিসির সাথে। ভিডিওটিতে উন্মোচন করা হয়েছে মার্কিন ফার্স্ট লেডিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এক নিখুঁত নীল নকশা। হামলাকারীদের মূল অস্ত্র কোনো অস্ত্রাগার নয়, বরং মেলানিয়ার নিজস্ব শৌখিনতা। ফার্স্ট লেডির ফ্যাশন প্রীতির সুযোগ নিয়ে তৈরি হয়েছে এই পরিকল্পনা। তার স্টাইল টিমের কাউকে বিপুল অর্থের বিনিময়ে হাত করার ছক কষা হয়েছে, যাতে আগাম জানা যায় তিনি কখন কোন ফ্যাশন হাউসে কেনাকাটা করতে যাচ্ছেন। এদিকে ইউক্রেনে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। জেলেনস্কির কপালে শনির দশা। ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কাস্পিয়ান সাগরে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে ইউক্রেনের হামলার পর নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘটনার জেরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে। জাহাজে হামলার ঘটনায় ইরান প্রতিশোধ হিসেবে ইউক্রেনে হামলা চালাতে কাস্পিয়ান সাগর ভবিষ্যতে দুই পক্ষের মিলনস্থলে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত 25 জুলাই কাস্পিয়ান সাগরে দূরপাল্লা ড্রোন হামলা চালায় ইউক্রেন। এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানায়, হামলার লক্ষ্য ছিল পোর্ট ওলিয়া 2 এবং বেগেই নামের দুটি কার্গো জাহাজ, যেগুলো ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে একটি রুশ মলনিয়া শ্রেণীর ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধ জাহাজেও হামলা চালায় ইউক্রেন। এদিকে ইরানের পরমাণু অস্ত্র তৈরি, ইরান রাশিয়ার বিশাল কারবার। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানকে বছরের পর বছর ধরে একটাই অভিযোগ শুনতে হয়েছে, তারা কি গোপনে পরমাণু অস্ত্র বানাচ্ছে? কিন্তু আজ সেই প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন উঠে এসেছে। যদি কোনো দেশ বারবার হামলার শিকার হয়, তার পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের হুমকিতে থাকে, তাহলে কি সে শেষ পর্যন্ত নিজের প্রতিরক্ষার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেবে? ঠিক এই জায়গাতেই বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্পের ইঙ্গিত দিয়েছে ইরান। ওয়াশিংটন বহুদিন ধরে দাবি করে আসছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে হবে, কিন্তু তেহরানের বক্তব্য বরাবরই এক, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। তবে এবার পরিস্থিতি বদলে যাওয়ার ইঙ্গিত এসেছে ইরানের ভেতর থেকে। দেশটির আইন প্রণেতা ইব্রাহিম রেজাই প্রকাশ্যে বলেছেন, যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়, তাহলে দেশের পারমাণবিক নীতিতে পরিবর্তন আসতে পারে। এদিকে ইরানের পাহাড় ভেদ করেই বেরিয়ে আসবে পারমাণবিক অস্ত্র। যুদ্ধের বার্তা নিয়ে যুক্তরাষ্ট্রের নেতানিয়াহু, টার্গেট ইরানের পারমাণবিক কেন্দ্র। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর তথ্য, ইরান তৈরি করছে পারমাণবিক অস্ত্র। যেই দুঃসংবাদ নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দরবারে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু কি এমন তথ্য আছে ইহুদিবাদী শাসকের কাছে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছে যে বিশেষ একটি পাহাড়ের গভীরে পারমাণবিক কার্যক্রম চলমান রেখেছে ইরান, যেখানে আছে কয়েক হাজার সেন্ট্রিফিউজ, যা দিয়ে পারমাণবিক অস্ত্রের মূল উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সারছে তেহরান। তবে মার্কিনীদের এসব অভিযোগের আসলে সত্যতা কতটুকু? প্রশ্ন হলো, আরেকটি যুদ্ধের দিকেই কি এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য? এদিকে যেখানে বাংকার বাস্টার বোমা অকেজ, ইরানের যে রহস্যময় স্থাপনাকে ঘিরে চিন্তার ভাস আমেরিকার কপালে। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রহস্যময় এক ভূগর্ভস্থ স্থাপনাকে ঘিরে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে যুক্তরাষ্ট্রের কপালে।
সম্প্রতি এই স্থাপনায় হামলার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এটি এমন এক স্থাপনা যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী GBU-57 বাংকার ব্লাস্টার বোমাও হতে পারে কার্যত অকেজো। এদিকে হরমুজ নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের কঠোর বার্তা এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিবিসির একটা গুরুত্বপূর্ণ সংবাদ পর্যালোচনা, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার কি আসলেই ফুরিয়ে আসছে? চীন রাশিয়ার সঙ্গে যুদ্ধ বাঁধলে কি হবে? আসলে চীন রাশিয়া দূরে থাকুক, এটা পরিষ্কার যে ইরানের সাথে যুদ্ধ করার সক্ষমতা এখন আর নেই। সক্ষমতা বলতে তার অস্ত্র ক্ষেপণাস্ত্রর যে সক্ষমতা সেটা অলরেডি লুজ হয়েছে, এবং আমেরিকার সামরিক এবং রাজনৈতিক নীতি নির্ধারকরা যদি ব্রিফ না করতেন তাহলে যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ে। কাস্পিয়ান সাগরে ডুবে যাওয়া একটা মালবাহী জাহাজ এখন গোটা বিশ্বের ভূ রাজনীতিকে নতুন করে নাড়িয়ে দিচ্ছে। এতদিন আমেরিকা ইরান যুদ্ধ চলছিল মধ্যপ্রাচ্যে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছিল পূর্ব ইউরোপে। দুইটা যুদ্ধ, দুই মহাদেশ, সম্পূর্ণ আলাদা গল্প। কিন্তু এই হামলার পর মস্কো বলে দিল এই দুই যুদ্ধ এখন আর আলাদা নয়। গত ফেব্রুয়ারিতে আমেরিকা আর ইসরায়েল একসঙ্গে হামলা চালায় ইরানের সর্বোচ্চ নেতা সহ শীর্ষ কর্মকর্তা। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরান আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। গতকাল মঙ্গলবার 28 জুলাই প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে সব ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে আইআরজিসি জানিয়েছে এই ভয়াবহ হামলায় জর্ডানে থাকা মার্কিন স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে সেন্টকমের তথ্য মতে ইরান নির্দেশিত ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে মার্কিন সামরিক বাহিনী এবং সৌদি আরবের বাহিনী ইরাকে ইরান সমর্থিত সন্ত্রাসীদের ওপর হামলা চালিয়েছে। তেহরান এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই গোলাগুলির ঘটনাটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান লড়াইয়ের সংক্ষিপ্ত বিরতির অবসান ঘটাবে, যা আলোচকদের আলোচনায় ফিরিয়ে আনার জন্য করা হয়েছিল। তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আরও জানিয়েছে যে তারা হরমুজ প্রণালীতে 3টি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এদিকে সেন্টকমের তথ্য মতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব পূর্ব ইরাকে একাধিক সন্ত্রাসী রসদ ও অস্ত্রাগারে হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী বলেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে তারা বলেছে গত 72 ঘন্টায় আইআরজিসি নির্দেশিত 30টিরও বেশি ড্রোন হামলার এটি একটি কঠোর জবাব। সেন্টকম আরও বলেছে ইরানের সামরিক বাহিনী এবং তাদের সন্ত্রাসী অনুচরদের অবশ্যই এই হামলা বন্ধ করতে হবে, না হলে মার্কিন সামরিক বাহিনীর আরও প্রতিক্রিয়া এড়াতে হবে। মঙ্গলবার এর আগে সৌদি আরব জানায় যে তাদের সামরিক বাহিনী দেশের পূর্বাঞ্চলে পেট্রোলিয়াম স্থাপনা লক্ষ্য করে ছোড়া ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি অভিযোগ করেছেন ইরাকি ভূখণ্ডে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো ড্রোনগুলো উৎক্ষেপণ করেছিল। হরমুজ প্রণালীতে প্রবেশাধিকার ও নিয়ন্ত্রণ আলোচনায় একটি প্রধান অমীমাংসিত বিষয় হয়ে রয়েছে, যদিও তেহরান আলোচনা হওয়ার কথাই অস্বীকার করেছে। সংঘাত বাড়লে প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হতে পারে এমন উদ্বেগের কারণে বুধবার সকালে তেলের দাম আরও বেড়ে যায়। সর্বশেষ এই হামলাগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় ঘটে, যেখানে তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন এবং ইরানের কট্টরপন্থী হিসেবে পরিচিত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। পেন্টাগনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে ট্রাম্পের ইরানের বিরুদ্ধে হামলায় নির্দেশ দেওয়ার পর থেকে অন্তত 624 জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। পেন্টাগন আরও জানায় আহতদের মধ্যে 417 জন অপারেশন এপিক ফিউরির কারণে আহত হয়েছেন। এই অভিযানটি ছিল ইরানের বিরুদ্ধে পরিচালিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান। কোনো সতর্কবার্তা নয়, কোনো প্রকাশ্য ঘোষণা নয়, হঠাৎ করে আকাশ চিরে ছুটে আসে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। লক্ষ্য মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। ট্রাম্প যখন আলোচনার আশায় অপেক্ষা করছে, ঠিক তখনই ইরান দেখিয়ে দিল তারা এখনো যুদ্ধের ময়দান ছাড়েনি। আর এই হামলাকে মার্কিন বাহিনী নিজেই বলছে সারপ্রাইজ অ্যাটাক। এর মানে ট্রাম্প প্রশাসন বুঝে ওঠার আগেই চরম আঘাতের মুখে পড়ে মার্কিন ঘাঁটি। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের তথ্য অনুযায়ী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী একসঙ্গে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর দিকে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী হামলার মূল লক্ষ্য ছিল জর্ডানে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটি। যদিও কেন্দ্রীয় কমান্ড আনুষ্ঠানিকভাবে ঘাঁটির নাম প্রকাশ করেনি, তারা নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কিন বাহিনী নিজেরাই এই হামলাকে সারপ্রাইজ অ্যাটাক হিসেবে বর্ণনা করেছে। অর্থাৎ এমন সময় এই আঘাত এসেছে যখন ওয়াশিংটন বড় ধরনের হামলা হবে বলে আশাই করেন। তবে যুক্তরাষ্ট্রের দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ভূপাতিত করতে সক্ষম হয়েছে। মার্কিন বাহিনী জানিয়েছে তাদের সদস্যরা এখনো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এই হামলার সময়টাও বেছে নেওয়া হয়েছে খুব হিসাব করে, কারণ এর মাত্র কয়েক ঘন্টা আগেই হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে হোয়াইট হাউস জানিয়েছিল আলোচনা ছিল ইতিবাচক এবং ফলপ্রসূ। অন্যদিকে ট্রাম্প নিজেও দাবি করেছিলেন ইরানের সঙ্গে আলোচনাকে সুযোগ দিতেই তিনি বড় ধরনের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রেখেছেন।
কিন্তু সেই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান যেন জানিয়ে দিল তাদের অবস্থান বদলায়নি। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সামরিক হামলা নয়, বরং একটি শক্তিশালী রাজনৈতিক বার্তাও। কারণ আলোচনা চলার মধ্যেই এমন হামলা দেখিয়ে ইরান বোঝাতে চাইছে প্রয়োজন হলে তারা যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধক্ষেত্র উত্তপ্ত করতে পারে। যদিও টানা 14 দিনের সংঘাতের পর বড় ধরনের হামলা বন্ধ ছিল, কিন্তু এই নতুন ক্ষেপণাস্ত্র হামলা আবারও প্রমাণ করলো সংঘাত এখনো শেষ হয়নি। একদিকে আলোচনা, অন্যদিকে হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলা। এই দুই ঘটনাই এখন মধ্যপ্রাচ্যের বাস্তবতা। ট্রাম্পের ভরসা যখন কূটনীতি, ঠিক তখনই ইরান দেখিয়ে দিল যুদ্ধের ময়দানে চমকে দেওয়ার মতো ক্ষমতা তাদের এখনো অটুট। ফলে এটাই কি নতুন সংঘাতের শুরু, নাকি আরো বড় কিছু অপেক্ষা করছে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সীমানার ভেতরেও কি তবে ঢুকে পড়েছে মৃত্যুর নীল নকশা? নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, আধুনিক প্রযুক্তির পাহারা, সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে তৈরি হয়েছে এক হাড়হিম করা পরিকল্পনা। কোনো বুলেট নয়, কোনো আত্মঘাতী বোমাও নয়, এবারের অস্ত্র সম্পূর্ণ ভিন্ন। প্রায় 2 মিনিটের একটি হাড়হিম করা প্রোপাগান্ডা ভিডিও প্রচার করেছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি, যার শিরোনাম দেয়া হয়েছে হাউ টু কিল মেলানিয়া ট্রাম্প, যা সরাসরি যুক্ত আইআরজিসির সাথে। ভিডিওটিতে উন্মোচন করা হয়েছে মার্কিন ফার্স্ট লেডিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এক নিখুঁত নীল নকশা। হামলাকারীদের মূল অস্ত্র কোনো অস্ত্রাগার নয়, বরং মেলানিয়ার নিজস্ব শৌখিনতা। ফার্স্ট লেডির ফ্যাশন প্রীতির সুযোগ নিয়ে তৈরি হয়েছে এই পরিকল্পনা। তার স্টাইল টিমের কাউকে বিপুল অর্থের বিনিময়ে হাত করার ছক কষা হয়েছে, যাতে আগাম জানা যায় তিনি কখন কোন ফ্যাশন হাউসে কেনাকাটা করতে যাচ্ছেন। আর সেখানেই অপেক্ষা করছে আসল মরণ ফাঁদ। মেলানিয়া যে পোশাকটি বেছে নিতে পারেন, তাতে আগে থেকেই স্প্রে করে রাখা হবে নার্ভ এজেন্ট ভিএক্স। এটি এমন এক প্রাণঘাতী রাসায়নিক তরল যার কোনো গন্ধ নেই। পোশাকের মাধ্যমে ত্বকের সংস্পর্শে আসার মাত্র 2 থেকে 18 ঘন্টার মধ্যে যে কোনো মানুষের নিশ্চিত মৃত্যু ঘটাতে পারে এই অদৃশ্য বিষ। শুধু তাই নয়, ভিডিওতে মেলানিয়ার স্টাইল টিমের সদস্যদের নাম এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সিক্রেট সার্ভিসের বিশেষ কোড নেমও ফাঁস করা হয়েছে। হামলা ঠেকাতে সিক্রেট সার্ভিস কিভাবে অবস্থান নেয় সেই গোপন কৌশল এবং কাছাকাছি থাকা হাসপাতালের তথ্যও চলে গেছে শত্রুদের হাতে। এই হিংস্রতা এখানেই শেষ নয়। ভিডিওর শেষ অংশে ট্রাম্প দম্পতির 20 বছর বয়সী কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পের ওপর লাল রক্তের ছোপ ফেলে সরাসরি হুমকি দিয়ে বলা হয়েছে, এটি মাত্র শুরু। ব্যারন ট্রাম্প, আমাদের জন্য অপেক্ষা করো। তেহরানের রাস্তায় এর আগেই ঝুলিয়ে দেওয়া হয়েছিল একটি বিলবোর্ড, যেখানে লেখা ছিল রক্তের বদলে রক্ত। 2020 সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্প পরিবারের ওপর এই প্রতিশোধের আগুন জ্বলছে। এই ভিডিও ফাঁসের পর তীব্র নড়ে চড়ে বসেছে মার্কিন প্রশাসন। সিক্রেট সার্ভিস স্পষ্ট জানিয়েছে তারা ভিডিওটি খতিয়ে দেখছে এবং ফার্স্ট লেডির চারপাশের নিরাপত্তা বলয়কে আরো দুর্ভেদ্য করা হচ্ছে। ফ্যাশনের আড়ালে লুকিয়ে থাকা এই বিষাক্ত ষড়যন্ত্র এখন মার্কিন গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কাস্পিয়ান সাগরে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে ইউক্রেনের হামলার পর নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘটনার জেরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত আরো বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে। জাহাজে হামলার ঘটনায় ইরান প্রতিশোধ হিসেবে ইউক্রেনে হামলা চালাতে কাস্পিয়ান সাগর ভবিষ্যতে দুই পক্ষের মিলনস্থলে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত 25 জুলাই কাস্পিয়ান সাগরে দূরপাল্লার ড্রোন হামলা চালায় ইউক্রেন। এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানায়, হামলার লক্ষ্য ছিল পোর্ট ওলিয়া 2 এবং বেগেই নামের দুটি কার্গো জাহাজ, যেগুলো ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে একটি রুশ মলনিয়া শ্রেণীর ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধ জাহাজেও হামলা চালায় ইউক্রেন। এদিকে হামলার পরই কড়া প্রতিক্রিয়া জানায় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই বলেন, এটি জাতিসংঘ সনদের পরিপন্থী এবং সম্পূর্ণ বেআইনি একটি হামলা। ইউক্রেনকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এই ঘটনার জবাব দেওয়া হবে, এর পরিণতি ইউক্রেনকে ভোগ করতে হবে বলেও কড়া বার্তা দেন তিনি। এছাড়া ইউক্রেনের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের প্ররোচনায় ইউক্রেন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে হামলার প্রতিবাদ জানাতে তেহরানে ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলবও করেছেন তিনি। আরও জানায়, রাশিয়ার আস্ত্রাখান বন্দর থেকে ইরানের বন্দর আনজালের উদ্দেশ্যে যাত্রা করা আনা নামের একটি ইরানি বাণিজ্যিক জাহাজও ওই হামলার শিকার হয়েছে। বিস্ফোরণে একজন নাবিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ দাবি করেন, ইরানের ওই জাহাজ কেবল বেসামরিক পণ্য বহন করছিল। বিশ্বের সবচেয়ে বড় অভ্যন্তরীণ জলাশয় কাস্পিয়ান সাগরের তীর রয়েছে রাশিয়া, ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও আজারবাইজানের। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সাগর রাশিয়া ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক সরবরাহ পথে পরিণত হয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, এই পথ ব্যবহার করে ইরান রাশিয়াকে ড্রোন, ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ, গোলা বারুদ সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। একই সঙ্গে তেল, শস্য ও অন্যান্য পণ্য এই রুটে পরিবহন করা হয়। বিশ্লেষকদের মতে ইউক্রেনের সাম্প্রতিক হামলার মূল লক্ষ্য ছিল ওই সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও উত্তর কোরিয়ার পাশাপাশি ইরানের সঙ্গে মস্কোর সামরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে ইরানের ড্রোন ও গোলাবারুদের উপর অনেকটাই নির্ভরশীল। অন্যদিকে ইরান ও রাশিয়ার কাছ থেকে উন্নত সামরিক প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা পাওয়ার সুযোগ তৈরি করেছে। ফলে দুই দেশের সম্পর্ক এখন কেবল কূটনৈতিক নয়, বরং সামরিক ও নিরাপত্তা সহযোগিতার পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে কাস্পিয়ান সাগরে ইউক্রেনের ওই হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় বার্তা। ইরান যদি পাল্টা পদক্ষেপ নেয়, তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে নতুন সংযোগ তৈরি হতে পারে। কাস্পিয়ান সাগর ক্রমেই এমন একটি কৌশল
কৌশলগত অঞ্চল হয়ে উঠছে, যেখানে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দুই বড় সংঘাতের প্রভাব একসঙ্গে দেখা যেতে পারে। ইরানকে বছরের পর বছর ধরে একটাই অভিযোগ শুনতে হয়েছে, তারা কি গোপনে পরমাণু অস্ত্র বানাচ্ছে? কিন্তু আজ সেই প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন উঠে এসেছে। যদি কোনো দেশ বারবার হামলার শিকার হয়, তার পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের হুমকিতে থাকে, তাহলে কি সে শেষ পর্যন্ত নিজের প্রতিরক্ষার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেবে? আর ঠিক এই জায়গাতেই বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্পের ইঙ্গিত দিয়েছে ইরান। ওয়াশিংটন বহুদিন ধরেই দাবি করে আসছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে হবে, কিন্তু তেহরানের বক্তব্য বরাবরই এক, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। তবে এবার পরিস্থিতি বদলে যাওয়ার ইঙ্গিত এসেছে ইরানের ভেতর থেকেই। দেশটির আইন প্রণেতা ইব্রাহিম রেজাই প্রকাশ্যে বলেছেন, যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়, তাহলে দেশের পারমাণবিক নীতিতে পরিবর্তন আসতে পারে। এই একটি বাক্যই আন্তর্জাতিক কূটনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই বক্তব্যের অর্থ কি? বিশ্লেষকদের মতে এতদিন ইরান যে নীতিতে অটল ছিল, অর্থাৎ পরমাণু অস্ত্র তৈরি করবে না, সেই অবস্থান পরিবর্তনের রাজনৈতিক ও কৌশলগত ভিত্তি তৈরি হতে পারে। কারণ একটি রাষ্ট্র যখন মনে করে তার অস্তিত্ব হুমকির মুখে, তখন প্রতিরোধের ভাষা বদলে যায়, আর সেই প্রতিরোধের সবচেয়ে বড় প্রতীক হচ্ছে পারমাণবিক অস্ত্র। পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে আশঙ্কা করে আসছে, ইরানের হাতে ইতিমধ্যেই এমন পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা চাইলে অল্প সময়ের মধ্যে অস্ত্র তৈরির সক্ষমতা দিতে পারে। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম থাকা আর কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করা এক জিনিস নয়। অস্ত্র তৈরির জন্য আরো জটিল প্রকৌশল, পরীক্ষা, ক্ষুদ্রায়ন এবং ডেলিভারি সিস্টেম প্রয়োজন। তাই ইরান অস্ত্র বানিয়ে ফেলেছে এমন দাবি এখনো স্বাধীনভাবে প্রমাণিত নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর তথ্য, ইরান তৈরি করছে পারমাণবিক অস্ত্র। যেই দুঃসংবাদ নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দরবারে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু কি এমন তথ্য আছে ইহুদিবাদী শাসকের কাছে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছে যে বিশেষ একটি পাহাড়ের গভীরে পারমাণবিক কার্যক্রম চলমান রেখেছে ইরান, যেখানে আছে কয়েক হাজার সেন্ট্রিফিউজ, যা দিয়ে পারমাণবিক অস্ত্রের মূল উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সারছে তেহরান। তবে মার্কিনীদের এসব অভিযোগের আসলে সত্যতা কতটুকু? প্রশ্ন হলো, আরেকটি যুদ্ধের দিকে কি এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য? ইরান ইস্যুতে যেন কোনোভাবেই শান্তি খুঁজে পাচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রতিনিয়তই নতুন নতুন ষড়যন্ত্রের ছক এঁকেই চলেছেন ইহুদিবাদী শাসক। অবশ্য এক্ষেত্রে তাকে সমর্থন দিয়ে বন্ধুর ভূমিকা পালন করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর আগ্রাসী এই দুই শাসককে খুশি করতেই যেন ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে ভিন্ন ধরনের তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দারা। পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হাজার হাজার সেন্ট্রিফিউজ পিক্যাক্স পাহাড়ে সরিয়ে নিয়েছে ইরান, যা দিয়ে মূলত ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে দেশটি। সেই পাহাড়ের মাটির গভীরের একটি টানেলে তেহরান লুকিয়ে রেখেছে সেন্ট্রিফিউজগুলো, এমনটাই দাবি মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের। এবার সেই তথ্য সম্পর্কে আরো বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন নেতানিয়াহু। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টের বরাতে 28 জুলাই যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে পিক্যাক্স পাহাড়ে চলমান ইরানের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত গোয়েন্দা তথ্য ট্রাম্পের কাছে সরবরাহ করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ সময় সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত মিসাইল ও ড্রোন কেন্দ্রগুলোকে যে ইরান পুনরায় নির্মাণ করেছে, সে তথ্য মার্কিন শাসকের কাছে তুলে ধরবেন ইহুদিবাদী নেতা। বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকেই হয়তো চূড়ান্ত হতে পারে পরবর্তী যুদ্ধ শুরু করার বিষয়টি। তবে ইরানের ওই পিক্যাক্স পাহাড়ে হামলা চালাতে কোন অস্ত্র ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রের কাছে আছে যে কোনো ধরনের বাংকার বিধ্বংসী B-52 মডেলের শক্তিশালী বোমারু বিমান, কিন্তু সেটি দিয়েও যে ইরানের ভূগর্ভস্থ ওই পারমাণবিক কেন্দ্রটিতে হামলা চালানো সম্ভব না, সে তথ্যই তুলে ধরেছেন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা। কারণ সেটি পাহাড়ের অত্যন্ত গভীরে থাকায় বাংকার বাস্টার বোমা দিয়ে কোনো ক্ষতি সাধন করতে পারবে না মার্কিন কেন্দ্রীয় কমান্ড, এমনটাই ধারণা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাদের। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি হুঙ্কার দিয়ে বলেছেন পিক্যাক্স পাহাড়ে থাকা ইরানের ওই পারমাণবিক কেন্দ্রে বোমা বর্ষণ করবে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, ইহুদিবাদীদের নতুন আগ্রাসন ঠেকাতে কতটা প্রস্তুত ইরান? যে কোনো সময় আবারও যে যুদ্ধ শুরু হতে পারে সে শঙ্কায় বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। তাই তো রণকৌশল রপ্তের দিকে গভীর মনোযোগ দিয়ে আসছে ইরানও। জানা গেছে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা পূর্বের চেয়েও শক্তিশালী করেছে ইরান। সে লক্ষ্যে সম্প্রতি নতুন এয়ার ডিফেন্স সিস্টেম যোগ হয়েছে দেশটির সামরিক বহরে, এমনটাই দাবি করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান কিংবা আত্মঘাতী ড্রোন হামলা ঠেকাতেই এমন শক্তিশালী প্রস্তুতি নিয়েছে ইরান। এ সম্পর্কে আকরামিনিয়া বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে কোনো স্বার্থই আদায় করতে পারেনি যুক্তরাষ্ট্র, বরং যুদ্ধের সময়ই নতুন নতুন সমরাস্ত্র তৈরি করেছে ইরান। বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে জোর দিয়েছে আমরা। শত্রুপক্ষের যুদ্ধবিমান হামলা ঠেকাতে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম যোগ হয়েছে আমাদের সামরিক বহরে। সমরবিদরা বলছেন, পুনরায় যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যে অবশিষ্ট থাকা যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটিকেই আর আস্ত রাখবে না ইরান, যার মাধ্যমে যেটুকু শক্তি নিয়ে এখনো পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তাপ ছড়াচ্ছে ইহুদিবাদীরা, তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখে সেটুকুও হারাতে হবে তাদের। ইরান
মধ্যপ্রাচ্যের এমন এক রাষ্ট্র যার সামরিক ও পারমাণবিক কর্মসূচিকে ঘিরে বছরের পর বছর ধরে উদ্বেগ, নজরদারি এবং সামরিক চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। নাতানজ ফোর্দ সহ একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েও ইরানের সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। আর সেই বাস্তবতার মধ্যে এবার নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরানের আরেক রহস্যময় ভূগর্ভস্থ স্থাপনা পিকেক্স মাউন্টেন। বিশ্লেষকদের ধারণা, এই পর্বতের গভীরে যদি সত্যি নতুন একটি পারমাণবিক স্থাপনা নির্মিত হয়ে থাকে, তবে সেটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী GBU-57 বাংকার বাস্টার বোমার নাগালের বাইরেও থাকতে পারে। ইরানের এই রহস্যময় স্থাপনাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বে। এর আগে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের নজর রয়েছে এই পর্বতের ওপর এবং প্রয়োজন হলে এটি হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তিনি বলেন, আমরা পিকেক্স মাউন্টেনকে লক্ষ্যবস্তু করতে পারি। গত বছরের শেষ দিক থেকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং অনুসন্ধানী সাংবাদিকেরা সন্দেহ প্রকাশ করে আসছেন, স্থানীয়ভাবে কুহিকুলাং নামে পরিচিত এই পর্বতের নিচে একটি নতুন ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে ইরান। সম্প্রতি ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি এবং সায়েন্টিফিক আমেরিকানের প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, পর্বতটির ভেতরে থাকা আন্ডেসাইট নামের আগ্নেয় শিলা অত্যন্ত শক্তিশালী। এই শিলা প্রতি বর্গ ইঞ্চিতে 21,000 থেকে 43,000 পাউন্ড পর্যন্ত চাপ সহ্য করতে সক্ষম, যা প্রচলিত অনেক শিলার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের GBU-57 বাংকার বাস্টার বোমা মাঝারি শক্তির শিলার মধ্যে প্রায় 8 মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে। কিন্তু গবেষকদের ধারণা, পিকেক্স পর্বতের নিচে যদি সত্যি কোনো পারমাণবিক স্থাপনা নির্মিত হয়ে থাকে, তবে সেটি ভূপৃষ্ঠ থেকে অন্তত 100 মিটার গভীরে অবস্থিত। ফলে বোমাটি প্রকৃত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। তেহরান থেকে প্রায় 220 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই পর্বতের ভূতাত্ত্বিক গঠনও একে স্বাভাবিকভাবে সুরক্ষিত করে তুলেছে। প্রায় 2,30,00,000 বছর আগে আরবীয় ও ইউরোশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষে জাগ্রস পর্বতমালার সৃষ্টি হয়। সে সময় আগ্নেয়গিরির লাভা শীতল হয়ে তৈরি হয় আন্ডেসাইট শিলা, যা চুনাপাথরের স্তরের মধ্যে অত্যন্ত শক্ত একটি প্রাকৃতিক আবরণ তৈরি করেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টেকটোনিক্স বিভাগের অধ্যাপক রিচার্ড ওয়াকারের ভাষায়, এটি একটি সাবডাকশন জোনের উপর গড়ে ওঠা আগ্নেয় ভূগঠন, যার শিলার স্তর অত্যন্ত দৃঢ় এবং গভীর ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণের জন্য স্বাভাবিকভাবেই বেশি সুরক্ষিত। বিশ্লেষকদের ধারণা, 2020 সালের দিকে ইরান এই পর্বতের নিচে সুড়ঙ্গ খননের কাজ শুরু করে। নাতানজের নাশকতায় ক্ষতিগ্রস্ত সেন্ট্রিফিউজ সংযোজন কেন্দ্রের বিকল্প হিসেবে এই স্থাপনাটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল বলেও মনে করা হয়। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির জ্যেষ্ঠ গবেষক ফারজিন নাদিমের মতে, ভবিষ্যতে ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য অস্ত্র সম্পর্কিত কার্যক্রম একটিমাত্র অত্যন্ত সুরক্ষিত স্থানে কেন্দ্রীভূত করতে চায়, তাহলে পিকেক্স মাউন্টেনই হবে সবচেয়ে যৌক্তিক অবস্থান। তবে এখনো পর্যন্ত স্যাটেলাইট ছবি ও বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণে সেখানে নির্মাণ কাজের ইঙ্গিত মিললেও স্থাপনাটি সম্পূর্ণরূপে চালু হয়েছে কিনা কিংবা সেখানে বড় আকারের পারমাণবিক অবকাঠামো স্থাপন করা হয়েছে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এদিকে হরমুজ নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের কঠোর বার্তা। হরমুজ প্রণালী নিয়ে ওমানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। পরিবর্তে পাল্টা প্রস্তাব দিয়ে ইরান জানিয়েছে, না মানলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। গত শুক্র ও শনিবার তেহরান সফরকারী ওমানের প্রতিনিধি দল হরমুজ প্রণালী ও এর সামুদ্রিক নৌযান চলাচল ব্যবস্থাপনার জন্য একটি আঞ্চলিক যৌথ কনসোর্টিয়াম গঠনের প্রস্তাব দেন। ওমানের প্রস্তাবে প্রণালীটির ব্যবস্থাপনায় 50-50 ভিত্তিতে দায়িত্ব ভাগাভাগির কথা বলা হয়, অর্থাৎ প্রণালীর অর্ধেক অংশ থাকবে ইরানের নিয়ন্ত্রণে এবং বাকি অর্ধেক থাকবে ওমানের তত্ত্বাবধানে। তবে ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোনো কাঠামো কেবল ইরান ও ওমানের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। ইরানের যুক্তি, প্রণালীটির তীরবর্তী রাষ্ট্র হিসাবে একমাত্র এই দুই দেশেরই এ বিষয়ে বিশেষ অধিকার রয়েছে। এছাড়া ইরান দাবি করেছে, প্রণালীটির 50% অংশের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে এবং বাকি অংশেরও আংশিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। ফলে আলোচনা ইতিবাচক অগ্রগতির দিকে এগোচ্ছে এমন বার্তা মিললেও হরমুজ প্রণালী নিয়ে নিজেদের মূল অবস্থান থেকে এখনো সরে আসেনি তেহরান। বিবিসির একটা গুরুত্বপূর্ণ সংবাদ পর্যালোচনা, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার কি আসলেই ফুরিয়ে আসছে? চীন রাশিয়ার সঙ্গে যুদ্ধ বাঁধবে কি হবে? আসলে চীন রাশিয়া দূরে থাকুক, এটা পরিষ্কার যে ইরানের সাথে যুদ্ধ করার সক্ষমতা এখন আর নেই। সক্ষমতা বলতে তার অস্ত্র, ক্ষেপণাস্ত্র যে সক্ষমতা সেটা অলরেডি লুজ হয়েছে। এবং আমেরিকার সামরিক এবং রাজনৈতিক নীতি নির্ধারকরা যদি ব্রিফ না করতেন, তাহলে যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ে। 13 দিনের যুদ্ধ আর এর আগে 40 দিনের যুদ্ধ, মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল। তাহলে 40 প্লাস 10 50 আর 3 53 দিনে যেই অস্ত্রশস্ত্র ব্যবহার করছে ভয়ঙ্কর। একটা ক্ষেপণাস্ত্র বলা হয় যে 1 থেকে 5 বছর সময় লাগে এটা নির্মাণ করতে। একটা ক্ষেপণাস্ত্রের পেছনে তাদের $26 লাখ ব্যয় হয়। তাহলে কত হাজার কোটি টাকা, কত হাজার কোটি ডলার ব্যয় হয়েছে। সেই জন্য আবার নতুন করে $8,000 মার্কিন নতুন করে চাইছে, যে তাদের কাছে টাকা নেই। তার মানে কি, টাকা না থাকলে যুদ্ধ করা যাচ্ছে, অস্ত্র বানানো যাচ্ছে না। কয়েকদিন আগে সেই অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে ডেকে ট্রাম্প বলছে যে আপনারা আপনাদের তৈরি অস্ত্র বা আমেরিকার অস্ত্র
বিশ্বের মধ্যে গুণগত মানে সেরা, কিন্তু এর নির্মাণটা দ্রুত করতে হবে। তার মানে কি, কেন বলছে এই কারণে ইরান যুদ্ধ চালায় নিয়ন্ত্রণ অবস্থানে। এই মুহূর্তে দর্শক, আপনাদের সামনে যখন কথা বলছি তখন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং ট্রাম্পের সঙ্গে 1.5 ঘন্টা বৈঠক করেছেন, রুদ্ধদ্বার বৈঠক। বৈঠকের কি ফলাফল এখনো জানা যায়নি এবং এই বৈঠকটাও অনেক নাটকীয়তার পর হয়েছে। ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে বসতে চান, কারণ ট্রাম্পের কথা শুনছে না নেতানিয়াহু, নেতানিয়াহু তার মতন করে এগিয়ে যাচ্ছে। এখন সামনে নেতানিয়াহুর বিপদ, ট্রাম্পেরও বিপদ। ট্রাম্পের বিপদ হচ্ছে মধ্যবর্তী নির্বাচন নভেম্বরে, আর অক্টোবরে নির্বাচন নেতানিয়াহু। দুই নেতাই এখন নির্বাচন, এখন তারা তাদের একটা সাফল্যের গল্প সামনে আনতে চায়, কিন্তু ইরান তাদেরকে দুই নেতাকেই যে বিপদের মধ্যে ফেলছে, তারা বলতে পারছে না যে আমরা এই যুদ্ধে জয়ী হয়েছি, কারণ ইরানের মতন আছে। এই পর্যন্ত 13,000 লক্ষ্যবস্তুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে হামলা করছে। একটা দেশে 13,000 লক্ষ্যবস্তু, মানে মারতে মারতে এমন অবস্থা এখন বেসামরিক রাস্তাঘাট, সড়ক, সেতু সেগুলিও উড়াই দিচ্ছে। তারপরে ইরান একদম তার মতন করে বসে আছে, কারণ বিশাল এই রাষ্ট্র, আপনি কোথায় বোমা মারবেন, যত মারবেন তত খরচ হবে। ইরান তার মতন অবস্থান থাকবে। এটা তো এমন না যে স্থল বাহিনী দিয়ে আপনি দখল করবেন, আর স্থল বাহিনী দিয়ে এত বড় দেশ দখল করা সম্ভব না। একমাত্র সম্ভব যদি ইরানের শাসক গোষ্ঠীর মধ্যে যদি পাল্টা অভ্যুত্থান হয়, সেখানে কেন্দ্রে যদি আমেরিকা বা ইসরায়েলকে আমন্ত্রণ জানানো হয়, সেই পরিস্থিতি ছাড়া নর্মাল এত বড় দেশ স্থল অপারেশন এবং সেটা কি পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হবে, সব মিলায় এমনিতে ইরান যুদ্ধ করে ক্লান্ত, সেখানে চীন রাশিয়ার সাথে যুদ্ধ করার সক্ষমতার প্রশ্নই ওঠে। সুতরাং বিবিসি মানে এটা বেশ একটা ভালো খোঁচা যে ইরানকে সামলাইতে পারছে না, সেখানে চীন আর রাশিয়ার সাথে কি যুদ্ধ করবে মার্কিন যুদ্ধ, এটা সম্ভব। কারণ আমেরিকার জনমত এমনিতেই আরো নিচের দিকে নেমে গেছে। এখন সর্বশেষ জনমত হচ্ছে 1/3 মার্কিন জনগণের 1/3 মনে করে যে এই যুদ্ধের পক্ষে মাত্র 1/3, তার মানে অধিকাংশই মানুষ মনে করে এই যুদ্ধ অযোগ্য, এটা চালানো উচিত। এই অবস্থায় এখন ট্রাম্প এবং নেতানিয়াহু চিন্তা করছে যে কি হবে তাদের ভবিষ্যৎ। দেখা যাক, হয়তো কিছু সময়ের মধ্যেই জানা যাবে যে এই মানে আলোচনার লক্ষ্যটা কি হলো। এখন ট্রাম্প একটা কৌশল নিচ্ছে, বলতেছে যে আলোচনা আবার শুরু হবে বা গভীর আলোচনা চলছে, সেই আলোচনা চালায় যাওয়ার স্বার্থে এখন আপাতত হামলা বন্ধ। যদি আলোচনা সফল না হয় তাহলে আরো বড় আকারে হামলা করা হবে, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা অসম্ভব ব্যাপার। ফলে চীন রাশিয়ার সাথে পাঙ্গা নিয়ে দূরে থাকুক, ইরানের সঙ্গে যুদ্ধ করে শ্রান্ত আমেরিকা ইসরায়েল এখন কৌশল আঁকছে যে কিভাবে তারা তাদেরকে বিজয়ী ঘোষণা করবে, বিশেষ করে ট্রাম্প এবং নেতানিয়াহু, কারণ সামনেই তাদের অগ্নি পরীক্ষা। কাস্পিয়ান সাগরে ডুবে যাওয়া একটা মালবাহী জাহাজ এখন গোটা বিশ্বের ভূ রাজনীতিকে নতুন করে নাড়িয়ে দিচ্ছে। এতদিন আমেরিকা ইরান যুদ্ধ চলছিল মধ্যপ্রাচ্যে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছিল পূর্ব ইউরোপে। দুইটা যুদ্ধ, দুই মহাদেশ, সম্পূর্ণ আলাদা গল্প। কিন্তু এই হামলার পর মস্কো বলে দিল এই দুই যুদ্ধ এখন আর আলাদা নয়। গত ফেব্রুয়ারিতে আমেরিকা আর ইসরায়েল একসঙ্গে হামলা চালায় ইরানের সর্বোচ্চ নেতা সহ শীর্ষ কর্মকর্তাদের উপর। সেই থেকে আমেরিকা আর ইরান আছে টানা যুদ্ধাবস্থায়। মাঝে যুদ্ধবিরতির চেষ্টা হয়েছে, শান্তি চুক্তির গুঞ্জন উঠেছে, কিন্তু মাটিতে যুদ্ধ থামেনি। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে বছরের পর বছর ধরে। ড্রোন হামলা, মিসাইল, প্রাণহানি, এইসব এখন প্রায় রোজকার খবর। দুইটা যুদ্ধ যেন নিজেদের কক্ষপথে ঘুরছিল, একে অপরকে স্পর্শ করছিল না। তারপর এলো সেই একটা রাত, কাশ্মীর সাগরে চলছিল একটা ইরানি বাণিজ্যিক জাহাজ, হঠাৎ হামলা। ইরানের দাবি 1 নাবিক নিহত, 8 জন আহত। ইরান সরাসরি অভিযোগ তোলে ইউক্রেনের দিকে। কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে। তেহরানিকে বলে শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড, ডেকে পাঠানো হয় ইউক্রেনের কূটনীতিককে। কিন্তু আসল ধাক্কাটা আসে রাশিয়ার প্রতিক্রিয়ায়। মস্কো স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ইরানি জাহাজে হামলা মানে শুধু ইরানের উপর হামলা নয়, এটা এমন একটা লাইন যা পার হলে পরিণত হবে ভয়াবহ। ইউক্রেনকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়। একটা প্রশ্ন উঠে দাঁড়ায় এখানে, রাশিয়া কেন এত কড়া ভাষায় কথা বলছে ইরানের হয়ে? এই জাহাজ তো রাশিয়ার নয়, এই সাগরও রাশিয়ার একার নয়। উত্তরটা লুকিয়ে আছে গত কয়েক মাসের এক নীরব ইতিহাসে। কয়েক সপ্তাহ আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল একটা প্রতিবেদন প্রকাশ করে, নাম দেওয়া হয় কোমেটা এম অপারেশন। দাবি করা হয় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পেছনে রাশিয়ার সরাসরি ভূমিকা ছিল। শুধু অস্ত্র নয়, গোয়েন্দা তথ্য। রাশিয়ার সঙ্গে সঙ্গে প্রতিবেদন উড়িয়ে দেয়, বলে এটা সম্পূর্ণ ভুয়া খবর। কিন্তু বিশ্লেষকরা বলছেন অন্য কথা। মস্কো আর তেহরানের সামরিক সম্পর্ক এখন এতটাই গভীর যে আলাদা করে দেখাই কঠিন। আর এই যুদ্ধ রাশিয়ার জন্য আসলে সুবিধারই, কারণ একটাই, যতক্ষণ বিশ্বের নজর মধ্যপ্রাচ্যে আটকে যায় ততক্ষণ ইউক্রেন যুদ্ধ থেকে দৃষ্টি সরে যায়। আমেরিকার সামরিক আর কূটনৈতিক শক্তি ভাগ হয়ে যায় দুই ফ্রন্টে। এই মাসে ফিলিপাইনে এক বৈঠক হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে। অফিসিয়াল আলোচ্য সূচি ছিল ইউক্রেন যুদ্ধ, কিন্তু বৈঠকের আসল ছায়া জুড়ে ছিল ইরান প্রসঙ্গ। এখন কাশ্মীর সাগরের হামলা প্রমাণ করে দিল এই দুই যুদ্ধ কাগজে কলমে আলাদা হলেও বাস্তবে একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। একদিকে ইউক্রেন লড়ছে রাশিয়ার বিরুদ্ধে, অন্যদিকে ইরান লড়ছে আমেরিকার বিরুদ্ধে, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে রাশিয়া ইরান জোট। আর এই জোটই এখন দুই যুদ্ধকে এক সুতোয় বাঁধছে। যদি ইউক্রেন সত্যি ইরানি জাহাজে হামলা চালিয়ে থাকে, তাহলে এটা শুধু একটা ঘটনা নয়, এটা একটা বার্তা। কিয়েভ এখন প্রস্তুত রাশিয়ার মিত্রদের সরাসরি টার্গেট করতে। আর রাশিয়ার হুঁশিয়ারি বলছে অন্য কথা, মস্কো জোট রক্ষায় পিছপা হবে না। একটা জাহাজ ডুবেছে কাশ্মীর সাগরে, কিন্তু এর ঢেউ পৌঁছে গেছে ওয়াশিংটন, মস্কো, তেহরান আর কিয়েভ পর্যন্ত। দুইটা যুদ্ধ যেটা এতদিন আলাদা মনে হচ্ছিল, সেটা এখন একটাই বড় দাবার বোর্ডের দুই কোণ। আর এই বোর্ডে পরের চালটা কে দেবে, সেটাই এখন বড় প্রশ্ন।